আমরা অনুপাত করি 6:6, এটা হয়ে দাঁড়ায় 1:1। বেঞ্জিনের স্থূল সংকেত একটা আলাদা পদার্থ, ইথাইন একটা আলাদা পদার্থ, দুইটা পদার্থের স্থূল সংকেতই কিন্তু। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গোল্ডেন ইউনিভার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমানুল্লাহ শুভ। আজকে এসএসসির কেমিস্ট্রির দ্বিতীয় ক্লাসে। তো আসুন ক্লাসটা শুরু করা যাক। আজকে আমরা খুব মজার একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা কেমিস্ট্রিতে আমাদের খুবই প্রয়োজন হয়। টপিকটা হচ্ছে সংকেত। প্রথমে জেনে নেওয়া যাক সংকেত কি। সংকেত হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থকে প্রতীকের সাহায্যে সংক্ষেপে প্রকাশ। তাহলে কোনো মৌলিক বা যৌগিক পদার্থকে প্রতীকের সাহায্যে সংক্ষেপে প্রকাশকে আমরা কি বলবো? সংকেত। সংকেতের এই একটা সংজ্ঞা। আরেকটা সংজ্ঞা হতে পারে যে মৌলিক যৌগিক পদার্থের পুরো নামের সংক্ষিপ্ত রূপ। তাহলে কোনো একটা মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলতে পারি? সংকেত বলতে পারি। তাহলে আমরা সংকেতের দুইটা সংজ্ঞা শিখলাম। একটা হচ্ছে যে মৌলিক বা যৌগিক পদার্থকে প্রতীকের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করাকে সংকেত বলে, অথবা মৌলিক এবং যৌগিক পদার্থের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। এবার আসেন আমরা বিষয়টা একটু বুঝে নিই। যেমন মনে করেন আমি একটা মৌল নিলাম, হাইড্রোজেন। তো এটা হচ্ছে হাইড্রোজেনের পুরো নাম। আমরা বলেছি মৌলিক বা যৌগিক পদার্থকে প্রতীকের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করলে সেটা সংকেত হবে। হাইড্রোজেনের প্রতীক কি? H। আর হাইড্রোজেনের সংকেতটা কি? H2। কেননা হাইড্রোজেন প্রকৃতিতে হাইড্রোজেন যে মৌল সে অবস্থায় থাকে না। দুইটি হাইড্রোজেন পরস্পরের সাথে বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে H2 অণু গঠন করে। এরা পরমাণু হিসেবে সাধারণত পাওয়া যায় না। এইটা হলো হাইড্রোজেনের সংকেত। আমরা প্রতীক H দিয়ে এই পুরো নামটাকে সংক্ষেপে প্রকাশ করলাম। আবার দেখেন আমরা একটা যৌগ নিয়ে কথা বলি, যদি সোডিয়াম ক্লোরাইড। এই যৌগের সম্পূর্ণ নামটা কি? সোডিয়াম ক্লোরাইড। আমরা বলেছি মৌলিক বা যৌগিক পদার্থকে প্রতীকের সাহায্যে সংক্ষেপে প্রকাশ। সোডিয়ামের প্রতীক কি? Na। ক্লোরিনের প্রতীক বা ক্লোরাইডের প্রতীক Cl। তাহলে এই NaCl এটা হলো সোডিয়াম ক্লোরাইডের সংকেত। আবার দেখেন দ্বিতীয় সংজ্ঞা যেটা আমরা শিখেছিলাম, মৌলিক বা যৌগিক পদার্থের পুরো নামের সংক্ষিপ্ত রূপ। মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষেত্রে এর হাইড্রোজেন এই নামের সংক্ষিপ্ত রূপ H2। সোডিয়াম ক্লোরাইড এই এত বড় নামটা সংক্ষিপ্ত রূপ সোডিয়াম ক্লোরাইড। আশা করি সংকেতের এই বিষয়টা আপনাদের পরিষ্কার হয়েছে। এবার আসুন আমরা দেখব সংকেতের প্রকারভেদগুলো। সংকেতকে 3 ভাগে ভাগ করা যায়। তাহলে সংকেতগুলো 3 ভাগে বিভক্ত। আমরা এগুলো ডিটেলসে শিখব। প্রথমে আসে আণবিক সংকেত। 1 নম্বরে আণবিক সংকেত, 2 নম্বরটা গাঠনিক সংকেত, 3 নম্বর হচ্ছে স্থূল সংকেত। তাহলে সংকেতকে আমরা 3 ভাগে ভাগ করলাম: আণবিক সংকেত, গাঠনিক সংকেত, স্থূল সংকেত।
আপনারা পসিবল হলে এই তিনটা সুন্দর মতো শখ করে লিখে ফেলবেন। আসুন এবার আমরা বৈশিষ্ট্যগুলো শিখি। আণবিক সংকেত। আণবিক সংকেত হচ্ছে সেই সংকেত যে সংকেতের মাধ্যমে অনুস্থিত পরমাণুর সংখ্যা জানা যায়। তাহলে আমরা আণবিক সংকেতের মাধ্যমে কি জানতে পারি? অনুস্থিত পরমাণুর সংখ্যা। অনুস্থিত পরমাণুর সংখ্যা। অনুস্থিত পরমাণুর সংখ্যা জানা যায়। আপনারা সুন্দর মতো লিখবেন যে যে সংকেতের মাধ্যমে অনুস্থিত পরমাণুর সংখ্যা জানা যায় সেই সংকেতকে আণবিক সংকেত বলে। গাঠনিক সংকেত কি প্রকাশ করে দেখেন। গাঠনিক শব্দটা এসেছে গঠন থেকে, তার মানে কিছু একটা গঠন প্রকাশ করবে। অনুস্থিত পরমাণুর বিন্যাস জানা যায়। অনুস্থিত পরমাণুর বিন্যাস যে সংকেতের মাধ্যমে জানা যায় তাকে আমরা কি বলবো? গাঠনিক সংকেত। এবার আসেন স্থূল সংকেত। স্থূল সংকেত হচ্ছে যে যৌগিক পদার্থের অনুস্থিত পরমাণুসমূহের অনুপাত যে সংকেতের মাধ্যমে জানা যায় তাকে আমরা কি বলবো? স্থূল সংকেত। তাহলে এবার দেখেন আণবিক সংকেত এসেছে অণু থেকে, তাহলে অনুস্থিত পরমাণুর সংখ্যা জানা যাবে। গাঠনিক সংকেত গঠন থেকে এসেছে, অনুস্থিত পরমাণুর বিন্যাসটা জানা যাবে এই সংকেতের মাধ্যমে। আর স্থূল সংকেত থেকে যৌগিক পদার্থের অনুস্থিত পরমাণু সমূহের অনুপাত এই সংকেতের মাধ্যমে জানা যাবে। এবার আসেন এই যে আণবিক সংকেত, এই আণবিক সংকেতটা যৌগিক এবং মৌলিক উভয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। যৌগিক ও মৌলিক পদার্থ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। গাঠনিক সংকেতটাও যৌগিক এবং মৌলিক উভয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। যৌগিক ও মৌলিক উভয় পদার্থের ক্ষেত্রে এটি প্রযোজ্য। কিন্তু দেখেন স্থূল সংকেতের সঙ্গে আমরা কি বলেছি? যৌগিক পদার্থের। তার মানে স্থূল সংকেতটা শুধুমাত্র যৌগিক পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা এমন একটা সংকেত জানলাম যেটা শুধুমাত্র যৌগিক পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, আর সেটা হচ্ছে স্থূল সংকেত। এবারে আসেন এই যে আণবিক সংকেত, এটা একটা সংকেত একটাই মৌলিক বা যৌগিক পদার্থকে নির্দেশ করবে। একাধিক পদার্থকে একটি সংকেত দ্বারা প্রকাশ করা যায় না। একটি সংকেত একাধিক ক্ষেত্রে প্রযোজ্য নয়। একাধিক ক্ষেত্রে প্রযোজ্য নয়। যে গাঠনিক সংকেতটা আছে এটাও একটি সংকেত একটি মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, একাধিক পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনারা ডিটেলসে লিখবেন, প্রযোজ্য নয় শুধু আমি লিখলাম। তার মানে এই যে আণবিক সংকেত, এটা একটি সংকেত একাধিক পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য নয়। গাঠনিক সংকেত এটিও একটি সংকেত একাধিক পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু স্থূল সংকেত যেটা আছে এটি একটি সংকেত একাধিক ক্ষেত্রে প্রযোজ্য। এটি একাধিক পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন দেখেন, এখন আসেন সব থেকে মজার পার্টটা, উদাহরণ। এবার যদি আমরা উদাহরণে যাই, দেখেন মনে করেন আমি বেনজিনের সংকেত লিখলাম। বেনজিনের সংকেত কি? C6H6। এইখানে আমরা দেখছি বেনজিনে কার্বন আছে 6টা, হাইড্রোজেন আছে 6টা। তার মানে এখানে কার্বন পরমাণু কয়টা আছে, হাইড্রোজেন পরমাণু কয়টা আছে সেই সংখ্যাটা প্রকাশ করছে। আর আমরা সংজ্ঞায় শিখেছি যে সংকেতের সাহায্যে পরমাণুর সংখ্যা আমরা জানতে পারি তাকে আমরা কি বলি? আণবিক সংকেত। তার মানে C6H6 এই লেখাটা বেনজিনের আণবিক সংকেত। এবার আসেন গাঠনিক সংকেতে। গাঠনিক সংকেত অনুস্থিত পরমাণুর বিন্যাস প্রকাশ করবে। তার মানে
এই অণুতে পরমাণুগুলো কিভাবে সাজানো আছে দেখেন, একটা বেনজিনে কার্বনগুলো এইভাবে সাজানো থাকে, এখানে প্রতিটা একান্তর একটা পরপর অর্থাৎ একান্তর দ্বিবন্ধন থাকে। একান্তর দ্বিবন্ধন গেল, বাকি যোজনীগুলো হাইড্রোজেন যুক্ত থাকে। এটা অন্যভাবেও লেখা হয়, এইভাবে, এটা এইভাবেও প্রকাশ করা যায়। এটাও বেঞ্জিনের সংকেত, গাঠনিক সংকেত, এটাও বেঞ্জিনের গাঠনিক সংকেত। দেখেন এই যে বেঞ্জিন অণু C6H6, এইখানে পরমাণুগুলো কিভাবে বিন্যস্ত আছে সেটা দেখা যাচ্ছে, তার মানে এটা গাঠনিক সংকেত। এবার আসেন স্থূল সংকেতের বেলায়। স্থূল সংকেতে বেঞ্জিনের আণবিক সংকেত ছিল C6H6। এখন স্থূল সংকেতে আমি বলেছি যৌগিক পদার্থের অনুষ্ঠিত পরমাণু সময়ের অনুপাত জানা যায়। এখন 6 এবং 6-এর যদি আমরা অনুপাত করি, 6:6, এটা হয়ে দাঁড়ায় 1:1। তাহলে এই বেনজিনের স্থূল সংকেতটা কি দাঁড়াবে? বেনজিনের স্থূল সংকেত বেনজিনের স্থূল সংকেত 6:6 করলে এটা হয়ে দাঁড়ায় 1:1, অর্থাৎ বেনজিনের স্থূল সংকেত হবে CH। আবার আমরা যদি ইথাইনের কথা বলি C2H2, এটাও যদি আমরা অনুপাত করি তাহলে কি হয়? 2:2 সমান 1:1। তার মানে এরও স্থূল সংকেত আসলে কি হবে? CH। এখন দেখেন তো, বেনজিন একটা আলাদা পদার্থ, ইথাইন একটা আলাদা পদার্থ, দুইটা পদার্থের স্থূল সংকেতই কিন্তু CH হয়ে গেছে। তার মানে এই স্থূল সংকেতটা একই সংকেত একাধিক পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। আশা করি আণবিক সংকেত, গাঠনিক সংকেত এবং স্থূল সংকেত নিয়ে আপনাদের সকল কনফিউশন দূর হয়েছে। চলুন এবার আমাদের এই পড়ার টপিক থেকে কিছু কোয়েশ্চেন সলভ করি। প্রথম প্রশ্নটা বলেছে ট্যাংস্টেনের প্রতীক কোনটি? আমরা ফার্স্ট ক্লাসে শিখেছিলাম ট্যাংস্টেন, এটা এসেছে ওলফ্রাম এই ওয়ার্ডটা থেকে, যার প্রতীক হিসেবে আমরা কি লিখি? W। তাহলে ট্যাংস্টেনের প্রতীক আসলে W। এখানে ক নম্বরে SB, খ নম্বরে W, তার মানে এটা অ্যান্সার। 2 নম্বরটা আসেন, সোডিয়ামের ল্যাটিন নাম কি? আমরা শিখেছিলাম সোডিয়ামের ল্যাটিন নামটা আসলে কি? ন্যাট্রিয়াম। ন্যাট্রিয়াম এই ল্যাটিন ওয়ার্ডটা থেকে Na, এইটা Na এই প্রতীকটা দিয়ে সোডিয়ামকে প্রকাশ করা হয়, তাহলে সোডিয়ামের ল্যাটিন নাম ন্যাট্রিয়াম, ঘ নাম্বারটা। তারপরে আসেন কোনটি যৌগিক পদার্থ? যৌগিক পদার্থের সঙ্গে আমরা ফার্স্ট ক্লাসে শিখেছিলাম যে যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় সেগুলো যৌগিক পদার্থ। প্রথমে দেওয়া আছে লোহা, লোহা বা আয়রন, এটা একটা মৌলিক পদার্থ। খ নম্বরে আছে রূপা, রূপা সিলভার, এটাও একটা মৌলিক পদার্থ। গ নম্বরে আছে মোম, মোম কিন্তু একটা হাইড্রোকার্বন, আর হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের মিলিত একটা যৌগ। এটা আমরা বিস্তারিত পড়বো 11 অধ্যায়। তো মোম যেহেতু এখানে প্রধানত কার্বন হাইড্রোজেন দুইটা আলাদা আলাদা মৌল আছে, তার মানে এটাই আমাদের যৌগিক পদার্থ। আর সালফার তো অবভিয়াসলি মৌলিক। 4 নম্বরে দেখেন পটাশিয়ামের ল্যাটিন নাম কি? পটাশিয়াম, পটাশিয়াম এটা এসেছে ল্যাটিন ক্যালিয়াম এই শব্দটা থেকে, তাহলে ল্যাটিন ক্যালিয়াম থেকে পটাশিয়াম এসেছে, তাহলে পটাশিয়ামের ল্যাটিন নামটা হবে ক্যালিয়াম, প্লাম্বাম হবে না, ক্যালিয়াম। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা কোনটি ল্যাটিন ভাষা থেকে গৃহীত? আচ্ছা আসেন, প্রথমে আছে নাইট্রোজেন, পরবর্তীতে আছে পটাশিয়াম। একটু আগে আমরা শিখেছি পটাশিয়ামের নামটা ছিল আসলে ক্যালিয়াম, ল্যাটিন শব্দ, সেখান থেকে পটাশিয়াম কে এই প্রতীকটা আমরা গ্রহণ করেছি। গ নম্বরে কোবাল্ট, ঘ নম্বরে ক্যালসিয়াম, কোনোটাই না, তার মধ্যে পটাশিয়াম অ্যান্সার। 6 নম্বর প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট, দেখেন কি বলছে। গ্লুকোজের স্থূল সংকেত কোনটি? এটার জন্য আমাদের আগে গ্লুকোজের আণবিক সংকেত জানতে হবে। গ্লুকোজের আণবিক সংকেত হচ্ছে C6H12O6। তাহলে আমাদের
এই যে যৌগিক পদার্থ, এই যৌগিক পদার্থের অণুর সংখ্যার অনুপাত বের করতে হবে। আসেন আমরা বের করি 6:12:6। এটাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে 1:2:1 বা 1:2:1। এখন এইটা তার মানে কার্বন থাকবে একটা, হাইড্রোজেন 2টা, অক্সিজেন 1টা। এটা হবে আমাদের হচ্ছে গ্লুকোজের স্থূল সংকেত। দেখেন তো এটা কোথায় আছে, গ নাম্বারটায় আছে। তার মানে গ নাম্বার আমাদের অ্যান্সার। সর্বশেষ প্রশ্ন এই টপিক থেকে, মানবদেহে প্রাপ্ত মৌল সংখ্যা কত? আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম যে আমাদের 118টি মৌলের মধ্যে 98টি প্রাকৃতিক, বাকি 20টি ল্যাবরেটরিতে তৈরি করা হয়। আর মানবদেহে 26 ধরনের ভিন্ন ভিন্ন মৌল পাওয়া গেছে, অর্থাৎ অ্যান্সার হবে 26। আশা করি যে টপিকগুলো পড়ানো হয়েছে এগুলোর ওপর আপনাদের কোনো কনফিউশন নেই। যদি থাকে অবশ্যই প্রশ্নে জানাবেন এবং ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।